কে? আমি। কাগজ কলম থেকে বিশেষ বিজ্ঞপ্তি। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। নমস্কার, আমি শবলীনা। গত সপ্তাহে প্রকাশিত হয়েছে কাগজ কলম অডিও সিরিজের বিশেষ নিবেদন অভিজিৎ হালদারের লেখা অরণ্যের আধারের তৃতীয় পর্ব। যারা শুনতে পারেননি তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে চলে যান। আজ আপনাদের জন্য অরণ্যের আধারের অন্তিম পর্ব। প্রধান চরিত্রে গল্পের কথক, ইন্সপেক্টর এবং মোহিনী। শুরু হচ্ছে অরণ্যের আধারের চতুর্থ পর্ব। মনের ক্লান্তি এবং দেহের আলস্য দূর করার জন্য জগদীশ একটা সিগারেট ধরালেন। যে স্থানে তিনি বসে আছেন সেখান থেকে বন নিবিড় হতে শুরু করেছে। চারিদিকে নিকষ কালো অন্ধকার। সামনের ওই রবার গাছটার নিচে জোনাকির খেলা চলছে। একটা নিশাচর পাখির হাহুতাশপূর্ণ ডাক ভেসে আসছে বনের কোনো একটা গাছ থেকে। হঠাৎ বনের পূর্ব প্রান্ত থেকে শিয়ালের আর্তনাদ উঠে এলো। জগদীশের জায়গায় অন্য কেউ হলে এই ডাক শুনে এখানে বসে থাকতে পারত কিনা সন্দেহ, কিন্তু জগদীশ সাহসী এবং ডানপিটে ধরনের লোক। তার মনে হলো শিয়ালটা বুঝি তাকে ভয় পাওয়ানোর জন্য ডেকে উঠল। সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। শ্রমিকদের সাথে রাত 10টা পর্যন্ত সলা পরামর্শ করবার পর তাদের সাথে রাতের খাওয়া সেরে পাক্কা 11টা নাগাদ এই টিলার ওপর বসেছিলেন। মাথার উপর শ্যাওলা ধরা সুবৃহৎ পাইন গাছ, সম্মুখে নারকেল গাছের বন। রেডিয়ামের ঘড়িটার দিকে তাকিয়ে ইন্সপেক্টর দেখলেন রাত 12টা, ইয়াক্সির আগমনের উপযুক্ত সময়। যত সব ইলিটারেট পাবলিক, কুসংস্কারের ডিপো একটা। মনে মনে গ্রামবাসীদের গালমন্দ দিতে দিতে সিগারেটের শেষ টানটা মেরে তার শেষ অংশটাকে ক্যারাম বোর্ডে স্ট্রাইকারের মতো স্ট্রোক করে সামনের দিকে ছুঁড়ে দিলেন জগদীশ। তারপর সামনের দিকে চাইতেই হাড় হিম হয়ে গেল তার। বিস্ফারিত চোখে তিনি দেখলেন বনের কিছুটা ভেতরে দাঁড়িয়ে থাকা দুটি নারকেল গাছের মাঝখানে শূন্যে ভাসছে জ্বলন্ত দুটি চোখ। সে চোখ দুটি যেন আগুনের ভাটা। কি তীব্রতার প্রকাশ পাচ্ছে ওই হিংস্র জ্বলন্ত দুটি চোখে। যেন বিপক্ষের ছিন্ন ভিন্ন দেহ দেখি তবেও শান্ত হবে। ইন্সপেক্টর জগদীশ সভয় সেদিকে টর্চের আলো ঘোরালেন। বিস্ময়ের সাথে তিনি দেখলেন চোখ দুটি দৃশ্যমান হলেও দেহটা সম্পূর্ণ অদৃশ্য। এবার আরো ভয়ানক কাণ্ড ঘটল। চোখ দুটি যেন ধীর গতিতে তারই দিকে এগিয়ে আসছে। জগদীশের হাত থেকে টর্চটা পড়ে গেল। শরীরের প্রত্যেকটি অঙ্গ যেন ভারী হয়ে এলো তাঁর। দেহের সমস্ত বল যেন ওই হিংস্র দুটি চোখ শোষণ করে নিয়েছে। বুকের হৃৎপিণ্ডটা যেন পাঁজরে ধাক্কা মেরে বেরিয়ে আসতে চাইছে। রহস্যময় অরণ্যে অদ্ভুত ভয়ঙ্কর জ্বালাময় দৃষ্টির সামনে সে সম্পূর্ণ একা। সাহায্যের জন্য চেঁচালেও শ্রমিকদের তাঁবু পর্যন্ত তার কণ্ঠ পৌঁছাবে না, তা সে ভালোভাবেই জানে। হয়তো এইভাবেই আপ্পাই এবং নাইয়ারের ভবলীলা সাঙ্গ হয়েছিল। তাদের মৃত্যুর কারণ হয়তো দুটি চোখ বিশিষ্ট দৃশ্য জানোয়ারটি। তারা হয়তো এরকমই এক ভয়ঙ্কর দৃষ্টির সম্মুখীন হয়েছিল। এদিকে তাদের মধ্যে দূরত্ব আর মাত্র 20 হাত। এমন সময় জগদীশের অসাড় হাত প্যান্টের পকেট স্পর্শ করল।
হঠাৎ যেন জাদু বলে জগদীশ তার মনের সাহস এবং দেহের বল দুই ফিরে পেলেন। একটা রিভলভার ছিল তার প্যান্টের পকেটে। বিদ্যুৎ গতিতে সেটা পকেট থেকে বার করে অব্যর্থ নিশানায় সামনের দিকে পরপর দুবার গুলি ছুড়লেন জগদীশ। সঙ্গে সঙ্গে বাতাসে ভরে উঠল বারুদের গন্ধ। চোখ দুটি যেন নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। টর্চ হাতে নিয়ে জয়ী যোদ্ধার মতো সেদিকে ছুটলেন জগদীশ। টর্চের আলোয় তিনি দেখতে পেলেন একটি চারপে জন্তুর দেহ মাটির ওপরে নিস্পন্দন অবস্থায় পড়ে আছে। জন্তুটার কাছে যেতেই তিনি জন্তুটাকে চিনতে পারলেন। একটি কালো বনবিড়াল, সাধারণের চেয়ে বেশ বড়। গায়ের রং রাতের আঁধারের মতোই কালো, তাই টর্চের আলোতেও তখন থেকে অদৃশ্য বলে মনে হয়েছিল। জগদীশের গুলি তার খুলি ভেদ করায় বেচারি আর্তনাদেরও অবকাশ পায়নি। উজ্জ্বল চোখ দুটি এখন নিস্তেজ এবং প্রাণহীন। সেই প্রাণহীন উদাসীন দৃষ্টির দিকে তাকিয়ে হাসিতে ফেটে পড়লেন জগদীশ। বিশেষ করে নিজেকে শোনানোর জন্যই যেন সে হাসি। অন্ধকারে সামান্য বনবিড়ালের দুটি চোখ দেখে কি না কি ভেবেছিলেন তিনি। অরণ্যের মধ্যে তার হাসির শব্দ মেলাতে না মেলাতেই উত্তর পশ্চিম দিক থেকে ভেসে এলো এক অল্প বয়সী নারী কণ্ঠের আর্তনাদ। নিশ্চয়ই জঙ্গলের মধ্যে কোনো মেয়ে মানুষ বিপদে পড়েছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে রিভলভার হাতে নিয়ে সেই অন্ধকার দুর্গম অরণ্যে প্রবেশ করলেন জগদীশ। লতাপাতা বেষ্টিত বড় বড় পরগাছে ঝোলানো গাছগুলো তখন কুয়াশার চাদরে আবৃত, যেন লুকিয়ে থাকা কোনো রহস্যকে কেউ গোপন করবার চেষ্টা করছে। অরণ্যে রবার, নারকেল, শাল, পাইন ইত্যাদি গাছগুলো দাঁড়িয়ে আছে প্রেতপুরীর প্রহরীর মতন, যেন মানুষের অনধিকার প্রবেশে এক্ষুনি সেই প্রহরীগণ ক্ষুব্ধ হয়ে জেগে উঠবে। অদূরে লালচে কালো আকাশের সীমানায় চাঁদের ফিকে আলোয় পর্বতমালার শিখর দেশটা মাঝে মাঝে চোখে পড়ে। মাঝে মাঝে লতাপাতার আড়ালে ঢাকা পড়ে যায় আলো। অন্ধকার মনুষ্যহীন কখন অরণ্যে টর্চের আলোকে সম্বল করে একটি অজানা মেয়ে মানুষের কণ্ঠস্বরকে অনুসরণ করে পচা পাতার রাশের ওপর ছুটে চলেছে জগদীশ। হাঁপাতে হাঁপাতে তিনি একজোড়া শাল গাছের নিচে এসে থামলেন। এদিক ওদিক তিনি সন্ধানী দৃষ্টিতে চাইলেন। আবার তিনি শুনতে পেলেন সেই কাতর মেয়ে মানুষের কণ্ঠস্বর। এবার অত্যন্ত নিকটে। শব্দের দিক অনুসরণ করে আবার দৌড় দিলেন জগদীশ। যেরকম করেই হোক অবলা মেয়েটিকে তাকে বাঁচাতেই হবে। ছুটতে ছুটতে কতবার তিনি জমি অসমতল থাকার দরুন আছাড় খেয়ে পড়লেন, কতবার তিনি বৃক্ষতরু শিকড়ে পা আটকে হোঁচট খেয়ে পড়লেন। তার কোনো হিসেব নেই তার কাছে। যতই সম্মুখে তিনি এগোচ্ছেন তত জঙ্গল নিবিড় থেকে আরো নিবিড়তর হতে থাকল। সে জঙ্গলের প্রকৃতি হয়ে উঠছে আরো বিচিত্র ও অজ্ঞাত। সভ্য জগতের মানুষের প্রবেশের সৌভাগ্য কখনো বোধহয় হয়নি এ জঙ্গলে। ছুটতে ছুটতে একটি বন ফুলের ঝোপের সামনে এসে থামলেন জগদীশ। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় তিনি দাঁড়িয়েছিলেন। এমন সময় হঠাৎ বুকে যেন একটা নরম দেহের ধাক্কা অনুভব করলেন এবং সঙ্গে সঙ্গে দেহটা যেন তাকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে লাগলো। টর্চের আলোয় তিনি দেখলেন একজন যুবতী, বয়স 27-28 হবে। ভয় এবং আতঙ্কের দরুন জ্ঞান শূন্য হয়ে জগদীশের বুকে মাথা গুজে জামার কলার ধরে বিড়াল ছানার মতো কাঁপছে, আর মাঝে মাঝে কম্পিত ক্ষীণ কণ্ঠে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও।
জগদীশ লক্ষ্য করলেন অরণ্যের সমস্ত জোনাকি যেন তাদেরকে ঘিরে আলোক বিন্দুর মহড়া শুরু করেছে, যেন তারা এই অন্ধকার মহাশূন্যের অসংখ্য নক্ষত্রের মাঝে দাঁড়িয়ে আছে। প্রথমটাই কিরকম একটা ভ্যাবাচেকা খেয়ে গেছিলেন তিনি। কি বলবেন, কি করবেন, কিছুই বুঝতে পারছিলেন না। ব্যাচেলর মানুষ তিনি, জীবনে কোনো মেয়ে মানুষের স্পর্শ পাওয়ার সৌভাগ্য তার কোশমিনকালেও ঘটেনি। তাই মানবহীন কুয়াশা ঢাকা মায়াবী অরণ্যে এরকম এক যুবতী বিপদে তাকে রক্ষক মনে করে তার বুকে মাথা দিয়ে আলিঙ্গন করে আছে, তাকে ভাবতে গিয়ে ভারী অপ্রস্তুত বোধ করলেন তরুণ ইন্সপেক্টর জগদীশ। অথচ সে মধুর আলিঙ্গনকে ছাড়াতেও তার মন চায়নি। সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট কেটে গেলে অজ্ঞাত সেই যুবতী জগদীশকে ছাড়তেই চায়নি। বোধহয় একটু বেশি ভয় পেয়েছে মেয়েটি। লজ্জায় লাল হয়ে উঠেছিল জগদীশ। টর্চের আলোয় কয়েক মুহূর্তের জন্য মেয়েটির মুখ দেখতে পেলেন তিনি। অত্যন্ত মিষ্টি মুখের ওপর ঘন চুলের কিছু অংশ এসে পড়েছে, দুটি বড় বড় টানা টানা চোখ, সে চোখে ভাসছে অস্থির দুটি মনি। গোলাপের পাপড়ির মতো ঠোঁট থরথর করে কাঁপছে তখন। নাকের নথ, মুখের লাবণ্য আরো খানিকটা বাড়িয়ে তুলত, কিন্তু মুখে আতঙ্কের ছাপ থাকায় সৌন্দর্য অনেকটা ম্লান হয়ে গিয়েছে। মেয়েটির মুখে আতঙ্কের রেশ ভালো লাগলো না জগদীশের। অবুঝ মন এবং দুটি অনিয়ন্ত্রিত হাতকে আর সামলাতে পারল না সে। আলতোভাবে মেয়েটিকে জড়িয়ে ধরে বললেন, ভয় পেও না, আমি তো আছি। যুবতী এতক্ষণ পর মানসিক চেতনা ফিরে পেলে একটু লজ্জা পেয়ে নিজেকে সংবরণ করে জগদীশের আলতো হাতের বাঁধন ছাড়িয়ে একটু পিছু হটে দাঁড়ালো। এক পলক জগদীশের দিকে তাকিয়ে লজ্জায় দৃষ্টি মাটির দিকে নামিয়ে রাখল মেয়েটি। জগদীশ দেখল তার পরনে সাদা লাল পাড়ের শাড়ি। কিন্তু এ কি? মেয়েটির শরীরের অনাবৃত অংশে তীক্ষ্ণ নখের বড় বড় আঁচড়ের দাগ কেন? কেউ কে ধর্ষণ করার চেষ্টা করেছে নিশ্চয়ই। কে কে তোমার এই অবস্থা করলো? ক্রুদ্ধস্বরে জিজ্ঞেস করলেন জগদীশ। ইয়াকশি। উত্তর শুনে জগদীশের আরো মাথা গরম হয়ে যেত, কিন্তু যুবতীর কণ্ঠ এতটাই মধুর যে ইন্সপেক্টর নিজেকে সামলাতে বাধ্য হলেন। তিনি বললেন, ঘন অন্ধকারে তোমাকে হয়তো কেউ ধর্ষণ করার চেষ্টা করেছিল, তাকে তুমি ইয়াকসি ভেবে বসে আছো। মেয়েটি নিচের দিকে দৃষ্টি রেখে বলল, না দারোগা বাবু, আজগুবি নয়, সে সত্যিই জঙ্গলের বাসিন্দা। জগদীশ বুঝলেন এই মেয়ের মন থেকে কুসংস্কার বের করার আগে ভয়টাকে বের করা দরকার। তাই তিনি রিভলভারটা দেখিয়ে বললেন, এটাকে দেখতে পাচ্ছ? এর সামনে ইয়াকসি কেঁচো। ওকে এতটাও দুর্বল ভাববেন না, ও ভারী ভয়ানক। সামনে আসলে আপনার সাথে রিভলভার কেন, তোপ থাকলেও কিছুই করতে পারবেন না। মেয়েটির কণ্ঠস্বরে এমন কিছু ছিল যার দরুন জগদীশ উত্তরে কিছুই বলতে পারলেন না। পরিবেশটাকে হালকা করার জন্য তিনি বললেন, সে নয় বুঝলাম, কিন্তু মাঝরাতে তুমি জঙ্গলে কি করছিলে? তোমার বাড়ি কোথায়? তোমার নামটাই বা কি? আমার নাম মোহিনী। এই জঙ্গলের ওই পূর্ব প্রান্তে আমার বাড়ি। জঙ্গলে এসেছিলাম
গাছের কাঠ কুড়োতে। বেশ, এখন চলো, তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। মেয়েটির উত্তর শুনে বলল জগদীশ। মোহিনী আফসোস এবং হতাশা ভরা কণ্ঠে বলল, তার সম্ভব নয় দারোগাবাবু। কেন সম্ভব নয়? কৌতূহলী প্রশ্ন দারোগাবাবুর। জঙ্গলের পথ হারিয়ে ফেলেছি। জগদীশ বললেন, তাহলে বরং আমাদের ক্যাম্পে রাত কাটাবে, চলো। কোথায় আপনাদের ডেরা? পিছনে আঙুল দিয়ে নির্দেশ করতে এই তো, গিয়ে এই দিক দিয়ে। মুখ বন্ধ হয়ে গেল জগদীশের। তিনিও তো পথ হারিয়েছেন। উৎকণ্ঠে এবং উত্তেজনার বশে কোন দিক থেকে তিনি ছুটে এসেছিলেন তার মনে নেই। জগদীশের মনের অবস্থা টের পেয়ে মোহিনী বলল, আপনিও পথ হারিয়ে ফেলেছেন নাকি দারোগাবাবু? হ্যাঁ, তোমাকে বাঁচাতে আসবার সময় লক্ষ্যই করিনি কোন দিক দিয়ে এসেছিলাম। শোনা মাত্র মোহিনী সভয় জগদীশের বাঁ হাতটা নরম বুকের অত্যন্ত কাছে নিয়ে এসে আতঙ্কিত স্বরে বলল, তাহলে কি আমরা দুজনেই ইয়াক্ষীর শিকার হব আজ? এই অবস্থায় কোনো পুরুষ মানুষই নিজের বীরত্ব জাহির করার লোভ সামলাতে পারেন না। জগদীশ ব্যতিক্রমী নয়। তিনি হাতে রিভলভারটা পুনরায় মোহিনীকে দেখিয়ে বললেন, বলেছিলাম না, এটা থাকলে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। প্রত্যুত্তরে মোহিনীর ঠোঁট নেড়ে কি যেন একটা বলতে যাবে, এমন সময় অতি নিকটে শোনা গেল অমানবিক কণ্ঠস্বর। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন জগদীশ। শিহরণ জাগানো এমন ভয়ানক কণ্ঠস্বর পৃথিবীর মানুষের পক্ষে কি আদৌ সম্ভব? যেদিক থেকে কণ্ঠস্বর এসছে বলে মনে হলো সেদিকে টর্চের আলো তুলে ধরল জগদীশ। টর্চের হলদে আলো যেখানে অন্ধকারের সাথে মিশে গেছে, ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে এক বিশাল পৈশাচিক মূর্তি। সে মূর্তির চোখ জল করছে ফসফরাসের দুটি অতিকায় পতঙ্গের মতো। প্রায় 2 মানুষ সমান এই মূর্তি কোনো মানুষের হতেই পারে না। যেন এই রাতে পৃথিবীর কোনো পাতালপুরী থেকে রক্ত তৃষ্ণ উন্মত্ত কোনো জীব জেগে উঠে এসেছে দুর্বল মানুষকে শিকার করার জন্য। জগদীশের মনে হলো একবার যেন মূর্তি সদন্ত টর্চের আলোয় ধারালো ছুরির মতো চকচক করছে, আর মনে হতেই প্রাণ হয় সেদিকে পরপর 2 বার গুলি চালালো সে। কিন্তু এ কি আশ্চর্য কাণ্ড! মূর্তি কাহিল হয়ে যাওয়ার বদলে হি হি করে ব্যঙ্গ বিদ্রুপ পৈশাচিক হাসতে লাগলো। তারপর হঠাৎ হাসিটা বন্ধ হয়ে তাদের দিকে আক্রমণের ভঙ্গিতে ঝোপঝাড় ভেঙে দ্রুত গতিতে এগিয়ে আসতে লাগলো। আরে হাঁ করে কি দেখছেন, পালান! বলি জগদীশের হাত থেকে টর্চটাকে ছিনিয়ে নিয়ে তার হাত ধরে যেদিকে 2 চোখ চায় সেদিকে দৌড় দিল মোহিনী। জগদীশ শূন্য মনে কলের পুতুলের মতো মোহিনীর হাতের টানে দৌড়তে শুরু করলো। তারা যত দৌড়য় অরণ্য আরো দুর্ভেদ্য হতে থাকে। তাদের কানে আসলো শিয়ালের ডাক। ঘন গাছপালার ফাঁকে ফাঁকে কুয়াশাচ্ছন্ন অন্ধকারে যেসব অশরীরী লুকিয়ে আছে, শিয়ালের ডাক যেন তাদের সতর্ক করে দিচ্ছে আর বলছে, প্রস্তুত হও তোমরা, পার্থিব জগতে শারীরিক শিকার আসছে তোমাদের ক্ষুণ্ণিবৃত্তি করতে। ঘন বাঁশবনের সামনে এসে ক্লান্ত কুকুরের মতো হাঁপাতে লাগলো মোহিনী এবং জগদীশ। এমন সময় দুজনের কানে এলো এক অদ্ভুত শব্দ। জগদীশ এই শব্দ আগে শুনেছে তিরুবনন্তপুরমের চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে। বেঙ্গলের এই বিখ্যাত বাঘ
বাঘটি যখন গোবেচারা পাঠাটাকে খাচ্ছিল, তখন ঠিক এরকমই মাংস চিবানোর এবং হাড় ভাঙা মিশ্রিত শব্দ কানে এসেছিল জগদীশের। কিন্তু এই অরণ্যে সিংহ বা বাঘ জাতীয় কোনো হিংস্র প্রাণী তো নেই। রহস্যজনক শব্দটা তাদের থেকে 10-15 হাত দূর থেকে আসছে। সামনের অন্ধকারের অভ্যন্তরে যে ঘটনা ঘটছিল তা যে তাদের জন্য খুব মঙ্গলজনক নয়, তা দুজনেই বেশ বুঝতে পারল। সামনের দিকে টর্চের আলো ফেলে দেখার সাহস দুজনেরই হচ্ছিল না। যদি এমন কোনো দৃশ্য দেখে ফেলে যেটা তারা দেখতে চায় না। দুজনের পায়ের সামনের অংশে যেন কোনো তরল পদার্থের ধারা স্পর্শ করল। মোহিনী হাতের টর্চ নিচের দিকে ঘোরালে শিউরে ওঠে দুজন। রক্তের ধারা বেয়ে আসছে সামনের দিক থেকে। এবার তাদের কানে আসতে লাগলো আরো একটি শব্দ, অসহায় মানুষের গোঙানির শব্দ। সামনের দিক থেকেই আসছে। জগদীশের কি মনে হয়, কম্পিত হস্তে সে মোহিনীর হাত থেকে টর্চটা নিয়ে আস্তে আস্তে সামনের দিকে তুলে ধরল। টর্চের আলোয় তারা যে দৃশ্য দেখল তা তারা জীবনেও ভুলতে পারবে না। তাদের থেকে 7-8 হাত দূরে তাদের দিকে পিঠ করে বসে আছে এক অদ্ভুত মূর্তি। সে মূর্তির মাথায় মেয়েদের মতো লম্বা চুল, মাংসাশী জন্তুর মতো বড় বড় নখ ও দাঁত আছে। আর এই ধারালো নখ এবং দাঁত দিয়ে সামনে পড়ে থাকা ছিন্ন ভিন্ন মানুষটার দেহ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ক্ষুধার্ত রাক্ষসীর মতো। ক্ষতবিক্ষত মানুষটাকে চিনতে জগদীশের 1 সেকেন্ডও সময় লাগলো না। কিন্তু কি করে সম্ভব? আর ছিন্ন ভিন্ন দেহটাতে জগদীশ নিজের হাতে তিরুবনন্তপুরমে পাঠিয়ে দিয়েছিলেন। নাইয়ার এক দৃষ্টিতে তাকিয়ে আছে জগদীশের দিকে। তার মুখে যন্ত্রণা মিশ্রিত এক অদ্ভুত হাসি। পৈশাচিক কণ্ঠে সে বলল, এবার বিশ্বাস হলো তো স্যার, বাঁচতে চাইলে পালান। জগদীশ আর 1 মুহূর্ত সময় নষ্ট করল না। মোহিনীকে নিয়ে প্রাণী হয়ে যেদিকে দুচোখ চাই সেদিকে দৌড়তে শুরু করল। ক্রমাগত দৌড়ানোর ফলে জগদীশের পা টনটন করছে, ফুসফুস যেন ফেটে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তবুও সে থামবে না। নিজের প্রাণ এবং মোহিনীর প্রাণ বাঁচানোর জন্য তাদের দৌড়তেই হবে। মোহিনীর মুখ আতঙ্কে শুকিয়ে গেছে। দুজন একটা ফাঁকা জায়গা পেয়ে দাঁড়ালো। গাছপালার ঘনত্ব কম থাকার দরুন জায়গাটা ফাঁকা মনে হলেও 2 হাত উঁচু ঘাসের বনে ভরা। হাঁপাতে হাঁপাতে মোহিনী বলল, আমাদের যে করেই হোক এখান থেকে বেরোতেই হবে, নইলে দুজনেই একসাথে মরবো। জগদীশ বললেন, কিন্তু আমরা আমরা এই জঙ্গল থেকে বেরোবো কি করে? আমরা দুজনেই তো পথ হারিয়েছি। মোহিনী প্রত্যুত্তরে কি একটা বলতে যাবে, এমন সময় তার দৃষ্টি বদ্ধ হলো জগদীশের হাতের কবজিতে বাঁধা কবচটার উপর। এইটা এইটা আপনাকে কে দিল? উৎকণ্ঠিত হয়ে প্রশ্নটা করল মোহিনী। গ্রামের ওই যে একটা ওঝা আছে না, কি এর নাম তার? আব্দুল ওঝা। ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে বলল জগদীশ। উত্তেজিত হয়ে মোহিনী বলল, আগে ওটাকে ফেলে দিন। কেন? অবাক হয়ে জিজ্ঞেস করল জগদীশ। ওই বুড়ো সাক্ষাৎ শয়তান। আরে কি ব্যাপার, খুলে বলো না। কৌতূহল চেপে রাখতে পারলেন না দ্বারকাবাবু। মোহিনী বলল, ওই বুড়ো দেখতে শুনতে ভালো হলেও ভীষণ বদমেজাজি।
নিজের স্বার্থের জন্য লোকের ক্ষতি করতেও ছাড়ে না। নিজের অপ্রাকৃতিক ক্ষমতার বলে সে অনেকেরই ক্ষতি করেছে। এখনো জঙ্গলে শ্রমিকদের ওই জায়গা থেকে তাড়িয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু কিন্তু এসবের সাথে ইয়াক্সির কি সম্পর্ক? ইয়াক্সিকে জানো? জগদীশ মোহিনীর প্রশ্নের উত্তর দিতে পারল না। নির্বাক হয়ে চেয়ে রইল মোহিনীর দিকে। ইয়াক্সি আর কেউ না, ইয়াক্সি হলো ওই বুড়োর নাতনি চামেলি। মোহিনীর কথা শুনে আঁতকে উঠে জগদীশ বলল, বলো কি? আজ্ঞে হ্যাঁ, চামেলির দেহে ইয়াক্সিকে বন্দি করে রেখেছে আব্দুল। নিজের ইচ্ছে মতো তাকে জাগিয়ে তোলে, শ্রমিকদের খুন করে, ওদের ওখান থেকে তাড়িয়ে শয়তানটা ওখানে দারুচিনি চাষ করে প্রচুর টাকা রোজগার করার স্বপ্ন দেখছে। এবার বুঝতে পারছি কেন এত পালানোর পরেও ইয়াক্সি আপনার পিছু ছাড়ছে না। ওর পথের কাঁটা আপনি, আপনাকে সরাতে পারলেই ওর মনস্কামনা পূর্ণ হবে। এই কবচটা ইয়াক্সিকে তাড়ানোর কবচ না, ইয়াক্সিকে আহ্বান জানানোর কবচ। দারোগা বাবু, এটা ফেলে দিন, দয়া করে ফেলে দিন, নইলে দুজনেই মরব। মোহিনীর নির্দেশে হাত থেকে কবচটাকে ছুঁড়ে ফেলে দিল দারোগা। মোহিনী বলল, এইবার আমার সঙ্গে চলুন। বলে জগদীশের হাত ধরে দ্রুত গতিতে অরণ্যের পূর্ব দিকে হাঁটতে শুরু করলো মোহিনী। সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট জগদীশ হাঁটতে থাকলো মোহিনীর সাথে। কেমন যেন একটা জ্ঞান শূন্য বালকে পরিণত হয়েছেন তিনি। চমকের পর চমক তার মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পাইয়ে দিয়েছে। তাই মোহিনী যেদিকে তাকে নিয়ে যাচ্ছে সেদিকেই বিনা প্রশ্ন করে এগিয়ে চলেছেন জগদীশ। তার একবার মনে হলো অরণ্যের এই অংশটায় আগেও যেন সে এসেছিল। যে ফুলের ঝোপগুলো এক্ষুনি পেরোলো সেগুলো যেন আগেও কোথাও দেখেছেন। উঁচু নিচু জমিতে বারবার হোঁচট খাচ্ছিলেন তিনি। তাই সুস্থভাবে পথ চলার জন্য যেই না সে টর্চের মুখ পায়ের দিকে ঘুরিয়েছে, ঠিক তখনই একটা ব্যাপার লক্ষ্য করে তার শির দ্বারাবে যেন ঠান্ডা তরঙ্গ নিচে নেমে এলো। মোহিনীর পা দুটি উল্টো। সে পায়ের দিকে এক ঝলক দেখলেই মনে হবে যেন সে পিছনের দিকে হাঁটছে, অথচ তার পিঠ জগদীশের দিকে, মুখ সামনের দিকে। আর একটা ব্যাপার সে খেয়াল করল, মোহিনী কি করে জানলো যে সে থানার দারোগা বাবু? ও তো গ্রামে থাকে না। আর এই নিশ্ছিদ্র অন্ধকারে এত দ্রুত হাঁটছেই বা কি করে? তার মানে সব পরিষ্কার হয়ে গেল জগদীশের কাছে। এতক্ষণ ধরে যা ঘটছিল সবটা ইয়াক্সির মায়াজাল। বৃদ্ধ ওজার চামেলির গল্পটা নিশ্চয়ই মিথ্যা। এই জাতীয় কথাগুলি বলে তার কবচ থেকে তাকে আলাদা করে দিয়েছে সে। আসলে এই মোহিনী হল এই অরণ্যের ত্রাস। ভয়ে বিস্ফারিত হয়ে গেল জগদীশের দু চোখ। দুবার থমকে দাঁড়াবার চেষ্টা করলেন তিনি, কিন্তু মোহিনী নয়, না ইয়াক্সি। ক্রমাগত তাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো সেই বিশাল পাম গাছটার দিকে। সেই টানকে বাধা দেওয়ার সাহস হলো না জগদীশের। উল্টে ইয়াক্সির হাতের চাপ আরও যেন বাড়ল। যেন রহস্যময় মেয়ে মানুষটা বুঝতে পেরেছে শিকার তাকে চিনে ফেলেছে। শিকারকে হাতছাড়া করা যাবে না একেবারেই। সেই লোহার বেষ্টনীকে মুক্ত করার সাহস পেল না জগদীশ। ওই তো অন্ধকারেই দেখা যাচ্ছে
সেই সুপ্রাচীন সুবৃহৎ পাম গাছটাকে। এই গাছটার নিচেই তো পড়েছিল আপ্পাই এবং নাইয়ারের ছিন্ন ভিন্ন দেহ। হঠাৎ মনের সুখে একটা সুর গাইতে থাকে মোহিনী, অদ্ভুত ধরনের মিষ্টি সেই সুর। হঠাৎ করে যেন জুঁই ফুলের গন্ধ এবং মুখর শব্দ পাওয়া যাচ্ছে। ঠিক তখনই মোহিনীর মাথার পেছন দিকটায় ঘন চুলের আড়ালে উজ্জ্বল হয়ে উঠল একজোড়া চোখ। সুরের শব্দ পরিণত হচ্ছে কোন পৈশাচিক হাসিতে। শুনলেন অরণ্যের আধারে। গল্প পাঠে ও পরিচালনায় সমাদৃতা, ইন্সপেক্টরের চরিত্রে অনিকেন্দ্র, মোহিনীর চরিত্রে রিয়া। অরণ্যের আধারে কেমন লাগলো কমেন্ট করে জানান, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করুন। এবারে আপনিও চাইলে কাগজ কলমের মাধ্যমে স্বরচিত গল্প ও কবিতা প্রকাশ করতে পারেন। ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নম্বরে 6291162604 অথবা ইমেল করতে পারেন এই ঠিকানায় kagozkolom001@gmail.com। মনে রাখবেন, সমাজের অপরিচিত কলমধারী ব্যক্তিদের উৎসাহ দানের প্রয়াসের নাম কাগজ কলম। ধন্যবাদ।